আজকে আমি উচ্চ মাধ্যমিক সিলেবাসের একটা ইম্পর্টেন্ট টপিক লেন্স নিয়ে আলোচনা করব। রে অপটিক্সের এই লেন্সের উপর অনেক রকমের অঙ্ক, থিওরির কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। লেন্স আমরা জানি সমসত্ব স্বচ্ছ মাধ্যম অর্থাৎ কাঁচ দিয়ে তৈরি দুটি গোলীয় অংশের মানে দুটি গোলকের অংশের দুটো পৃষ্ঠ দিয়ে তৈরি করা হয় এই লেন্স, যাদেরকে দেখতে এই দুটোর কোনো একটা হতে পারে সাধারণত, এছাড়াও আরও অনেক রকমের হয়। এবং এই লেন্সটাকে বলা হয় উত্তল লেন্স এবং এটাকে বলা হয় অবতল লেন্স। উত্তল মানে তার লেন্সের ঠিক মাঝের জায়গাটা বেশি পুরু এবং প্রান্ত জায়গাগুলোতে সরু হয়ে গেছে। ঠিক অবতল লেন্সে তার অপোজিট হয়, মাঝখানটা পাতলা এবং প্রান্তগুলো মোটা হয়ে গেছে। যে আলোক রশ্মিটা এমনি কাঁচ ফলকের মধ্যে দিয়ে প্রবেশ করার পর যখন প্রতিসরণ হয় ফাইনালি, তখন আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হয়ে বেরিয়ে যায়, যেটা নর্মাল কাঁচ ফলকের ক্ষেত্রে হয়, কিন্তু লেন্স বা প্রিজমের ক্ষেত্রে সেটা হয় না। তার জায়গায় প্রতিসরণের পর ফাইনালি একটা অন্য ডিরেকশনে যায়, মানে একটা পার্মানেন্ট চ্যুতি তাদের হয়ে যায়। প্রিজম গত ভিডিওতে আমি বলেছিলাম এবং সেখানে ব্যাপারটা বোঝা গেছিল। এবার আমি যে লেন্সের কথা বলছি সেই উত্তল বা অবতল লেন্সের তলগুলোর জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। এই তলগুলোর দেখতে পাচ্ছি গোলকের অংশ, তাই এদেরকে বলা হয় গোলীয় লেন্স। যেমন দেখো, আমি যদি উত্তল লেন্সটাকেই দেখি, ধরলাম এই হচ্ছে একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের যে দুটো তল দেখতে পাচ্ছি 1 এবং 2, এই দুটোই বক্রতল এবং দেখে বুঝতে পাচ্ছি যে এটা কোনো গোলকের একটা অংশ। তো আমি যদি একটা গোলকটাকে আঁকতাম কল্পনা করে, তাহলে 2 নম্বর তলের জন্য গোলকটা এরকম এবং ঠিক একই রকমভাবে 1 নম্বর তলের জন্য যদি গোলকটা আঁকি, সেই গোলকটা এরকম। তাহলে এই প্রত্যেকটা গোলকের মানে যে কাল্পনিক গোলকগুলো আমি কনসিডার করলাম যার জন্য ওই গোলীয় তলটা, সেই গোলকের কেন্দ্র যেটা হবে সেটাই হচ্ছে এই উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র। এইগুলো হচ্ছে বক্রতা কেন্দ্র, যাকে সেন্টার অফ কার্ভেচার ইংলিশ নাম হওয়ার জন্য C1 এবং C2 দিয়ে লেখা হয়। তার মানে একটা লেন্সের দুটো বক্রতা কেন্দ্র হয় এবং এই লেন্সের একদম এন্ড পয়েন্টগুলোকে যদি আমি জয়েন করি এবং এই C1 C2কেও যদি একটা লাইন দিয়ে জয়েন করি, তাহলে দেখতে পাচ্ছি তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। যে আলোক কেন্দ্র এমন একটা পয়েন্ট যা বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে তার কোনো রকম প্রতিসরণ ছাড়া স্ট্রেট সেই পথেই বেরিয়ে যেতে পারে। তাহলে আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা অবস্থান যার মধ্যে দিয়ে আলোক রশ্মি একদম কোনো রকম প্রতিসরণ ছাড়া স্ট্রেট বেরিয়ে যায়। বা ধরো যদি এরকমভাবেও কোনো একটা আলোক রশ্মি এসে পড়ে, যেটা হয়তো আলোক কেন্দ্রের দিকে নয়, বাট প্রতিসরণের পর আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করলো, তাহলে সেকেন্ড টাইম প্রতিসরণের হয়ে যখন বেরোবে তখন আপতিত রশ্মির সমান্তরাল হবে। তাহলে আলোক কেন্দ্র হচ্ছে এই স্পেশাল একটা পয়েন্ট। এছাড়াও এই লেন্সের আর যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্রথম উন্মেষ, যেটা ক্লাস 10-এ অতটা গুরুত্ব দিয়ে বলা হয়নি, বাট ক্লাস 12-এ এটার খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ক্লাস 12-এ। তার কারণ এই উন্মেষ এর ওপর ডিপেন্ড করে একটা লেন্সের ফোকাস, যেটা একটু পরেই আমি বলবো, সেই ফোকাসটা পারফেক্ট হবে। এই উন্মেষ বলতে যে এই লেন্সের প্রান্তবিন্দুগুলো যেগুলো আছে সেইগুলোর মধ্যেকার যে সেপারেশন, যে ডিস্টেন্সটা, সেটা যদি ক্ষুদ্র হয়, সেই ক্ষুদ্র উন্মেষের লেন্সের ক্ষেত্রে ফোকাস পয়েন্টটা পারফেক্ট হয়। এবং উন্মেষটা যখন অনেক বড় হয়, অর্থাৎ লেন্সটাকে আমি যখন অনেক বড় করে দেখব, তখন সেক্ষেত্রে ওই ফোকাস পয়েন্টের মধ্যে অনেক প্রবলেম আসে এবং সেক্ষেত্রে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা কিন্তু পারফেক্টলি স্বচ্ছ হয় না, প্রবলেম হয়, বিভিন্ন রকম অ্যাবারেশনের সৃষ্টি হয়। যাই হোক, এবার এই যে লেন্সের ব্যাপারগুলো আমরা জানলাম, এই বক্রতা কেন্দ্র জানলাম, তাহলে সিম্পলি মাথায় আসছে যে বক্রতা ব্যাসার্ধ বলে নিশ্চয়ই একটা জিনিস হবে। অর্থাৎ এই আলোক কেন্দ্র থেকে C1 পর্যন্ত ডিস্টেন্সটাকে বলা হবে একটা বক্রতা ব্যাসার্ধ। ঠিক একই রকমভাবে আরেকটা C2 পর্যন্ত ডিস্টেন্সটাকে আরেকটা বক্রতা ব্যাসার্ধ বলবো। এখন লেন্সের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, যেটা দর্পণের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হয়, যেহেতু তোমাদের এখন রিফ্লেকশনটা নেই সিলেবাসে, তো সাইন কনভেনশন, এই ব্যাপারটা কিন্তু একটু মনে রাখবে। সাইন কনভেনশন বলতে এটা একটা স্পেশালি
নিয়ম, যেটা এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের সহজে অঙ্কগুলো হয়ে যাবে, কোনো রকম ম্যাথামেটিক্যাল কোনো ভুল হবে না। সাইন কনভেনশন কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আপতিত আলোর দিকে, মানে যেদিকে আলোটা আপতিত হবে, মানে বস্তু যেদিকে আছে সেদিক থেকেই আলো নির্গত হবে। তাহলে আপতিত আলো অর্থাৎ কোনো রকম প্রতিসরণ, প্রতিফলন ইত্যাদির আগে যে আলোটা এসে পড়লো, সেই আপতিত আলোর অভিমুখে যখনই কোনো আমি দৈর্ঘ্য মাপবো, এই বরাবর যদি আমি কোনো ডিরেকশানে মানে কোনো লেন্থ মাপছি ধরো, তাহলে সেই লেন্থটাকে আমি পজিটিভ ভ্যালু দিয়ে লিখব, এবং তার বিপরীত দিকে যখনই আমি কোনো লেন্থ মাপবো সেক্ষেত্রে সেই দৈর্ঘ্যটাকে আমি নেগেটিভ ভ্যালু দিয়ে লিখব। এবং আরেকটা আমি নিয়ম বলে রাখছি, আরেকটা কনভেনশন বলে রাখছি, যে সবসময় তোমরা যখনই পরীক্ষার খাতায় কোনো কিছু এই ধরনের ছবি আঁকবে লেন্স দিয়ে বা প্রিজম দিয়ে, সেক্ষেত্রে বস্তুকে অলওয়েজ ওই সিস্টেমটার বাঁ দিকে রাখবে, বাম দিকে। অর্থাৎ বস্তুকে আমি এইরকম জায়গায় রাখলাম এবং তারপর রশ্মিগুলোকে আঁকবো। এটাও একটা কনভেনশন, এটা ধরে করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তাহলে বস্তু যেদিকে আঁকলাম সেই দিক থেকে আলোক রশ্মিটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এখন যেহেতু ডান দিকে আমার লেন্সটা আছে, সেই দিকে যে রশ্মিগুলো যাচ্ছে সেগুলোকেই আমি দেখাবো। তাহলে আলোক রশ্মি এইদিকে যাচ্ছে, তাহলে আলোক রশ্মির দিকে R1টা হচ্ছে, তাই এটাকে +R1 বলবো, এবং আলোক রশ্মির বিপরীত দিকে R2টা হচ্ছে, তাই এটাকে -R2 বলবো। তাহলে সাইন কনভেনশন অনুযায়ী এই R1টা পজিটিভ এবং R2টা নেগেটিভ। তো এবার দেখতে পাচ্ছ যে লেন্সের ক্ষেত্রে দুটো বক্রতা কেন্দ্র, দুটো বক্রতা ব্যাসার্ধ, এবং একই রকমভাবে আমি যখন ফোকাস নিয়ে আলোচনা করব সেখানেও আমরা দুটো ফোকাস পাবো। তাহলে কোন ফোকাসটাকে আমি ইম্পর্টেন্স দেবো, কোনটাকে দেবো না? তাহলে যেহেতু আমি বস্তুটাকে অলওয়েজ বলছি বাঁ দিকে রেখে হিসাব করবে, এবং তার জন্য লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স যদি হয় তাহলে তার মানে যে কোনো লেন্সের ক্ষেত্রে, শুধু উত্তল লেন্স নয়, তাহলে যে কোনো লেন্সের ক্ষেত্রে ফোকাস যেটা হবে সেটা তার প্রথম মুখ্য ফোকাস যেটা, সেটাকে নিয়ে হিসাব করব। প্রথম মুখ্য ফোকাস বলতে কি সেটা বোঝার জন্য আগে ফোকাস বিষয়টা একটু দেখে নিই। ফোকাস কি জিনিস? ধরো এই একটা অবতল লেন্স নিলাম, এবং এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ, যেটা একটু আগে আমি ডট ডট লাইন দিয়ে দেখিয়েছিলাম। এই পয়েন্টটা ছিল আলোক কেন্দ্র। এই প্রধান অক্ষের ওপর কোনো একটা জায়গায় বস্তু আছে এবং সেখান থেকে আলোক রশ্মি আসছে। সেই রশ্মিটাগুলো যদি সমান্তরাল হয় তাহলে তারা প্রতিসরণের পর হয় কোনো বিন্দুতে, প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে সরাসরি মিলিত হবে, বা ওই প্রধান অক্ষের কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। যেমন এটা যেহেতু অবতল লেন্স আমি দেখাচ্ছি, তাই এক্ষেত্রে এটাকে দেখতে পাবো আমরা চারিদিকে এরকমভাবে ছড়িয়ে যাচ্ছে। এবার কেন ছড়িয়ে যাচ্ছে সেটা সম্পর্কে একটু পরেই আমরা বলবো। তো দেখতে পাচ্ছি এখানে ছড়িয়ে যাচ্ছে, তার ফলে এখানে ওই প্রতিসৃত রশ্মিগুলোকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, কারণ ওরা তো সামনের দিকে কোনো বিন্দুতে মিলিত হবে না, তাহলে পেছনের দিকে বর্ধিত করলেই একমাত্র মিলিত হবে, এবং তারা দেখতে পাচ্ছি প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে মনে হচ্ছে যেন এই পয়েন্ট থেকে আলোটা অপসৃত হচ্ছে, তাই এই পয়েন্টটাকে বলা হবে ওর ফোকাস। ঠিক একই রকমভাবে যদি আমি আলোক রশ্মিটাকে ডান দিক থেকে আঁকতাম তাহলে বুঝতে পারছি এখানে আবার ডান দিকেও একটা ফোকাস পয়েন্ট পেতাম। তাহলে এবার কোন ফোকাসটাকে আমি নেব তার জন্য আমি আরেকটা ছবি দেখাই। এবার আমি উত্তল লেন্স নিয়ে নিচ্ছি। উত্তল লেন্সের ক্ষেত্রে এটা প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র। এবার আলোক রশ্মি আবার সমান্তরাল আলোক রশ্মি আসলো, এক্ষেত্রে আলোক রশ্মিগুলো অপসৃত না হয়ে অভিসৃত হচ্ছে, অর্থাৎ কনভার্জ হচ্ছে, এবং তারা একটা পয়েন্টে গিয়ে প্রধান অক্ষের ওপর সরাসরি মিলিত হচ্ছে। তাহলে এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটা হলো ওর ফোকাস। আবার তাহলে আমি দেখতে পাচ্ছি উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আলোক রশ্মিটা ডান দিক থেকে আসতো তাহলে তার জন্য আবার ফোকাসটা বাঁ দিকে কোনো একটা পয়েন্টে হতো। তাহলে একই রকমভাবে আমি দেখতে পাচ্ছি উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক, দুটো ক্ষেত্রেই একটা করে ফোকাস হচ্ছে, এবং সেই ফোকাসটা উত্তল লেন্সের ক্ষেত্রে আলো যেদিক থেকে আসছে তার বিপরীত দিকে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে আলো যেদিক থেকে আসছে সেই দিকেই হচ্ছে। এবার কেন এইগুলোকেই নিলাম তার কারণ কি, দেখো অবতল লেন্সের ক্ষেত্রেও 1 নম্বর তল, যেহেতু বস্তু এই দিকে আছে তাহলে 1 নম্বর তল এটা, উত্তল লেন্সের ক্ষেত্রেও এটা, এবং এই তলের জন্য যেদিকে বক্রতা কেন্দ্র হয় সেটা হচ্ছে এইদিকে,
এবং সেই দিকেই ফোকাসটা হচ্ছে, এবং এইটাকেই আমি মুখ্য ফোকাসের প্রথম মুখ্য ফোকাস বলবো। ঠিক একই রকমভাবে যদি আমি অবতল লেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে প্রথম যে গোলীয় তল সেটার জন্য বক্রতা কেন্দ্র বাঁ দিকে, এবং সেই দিকেই ফোকাসটা হচ্ছে, তার মানে এটাকেও আমি প্রথম মুখ্য ফোকাস বলবো। এবং সেই কারণে অবতল লেন্স বা উত্তল লেন্সের দুটো ফোকাস হওয়া সত্ত্বেও আমি কেবলমাত্র সেই ফোকাসগুলোকে নিয়ে কাজ করব যেটা প্রথম গোলীয় তল, বস্তুর সাপেক্ষে প্রথম গোলীয় তলের জন্য সৃষ্টি হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার সাইন কনভেনশন অনুযায়ী উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা কি হচ্ছে? পজিটিভ, এবং সেটাকে আমি স্মল f1 দিয়ে লিখছি, কারণ ফোকাস দৈর্ঘ্যকে স্মল f দিয়ে লেখা হয়, আর ফোকাস পয়েন্ট বা ফোকাল পয়েন্টকে ক্যাপিটাল F দিয়ে বলে। তাহলে সেই অনুযায়ী উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা যেটা, সেটা পজিটিভ f1, এবং অবতল লেন্সের ক্ষেত্রে সেটাই হয়ে যাবে নেগেটিভ f1। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই হয়ে গেল ফোকাস দৈর্ঘ্য। এবার উত্তল লেন্স অবতল লেন্সের যে ব্যাপারগুলো আমরা দেখলাম ফোকাস সম্পর্কে, এবার ফোকাস বুঝলাম। এবার ফোকাসের বোঝার পর আমরা যদি কোনো উত্তল লেন্সের জন্য একটা বস্তুর রেখে তার সামনে তার প্রতিবিম্ব কোথায় হবে সেটা জানতে চাই, তাহলে কোন কোন রশ্মিগুলোকে আঁকতে হবে। তাহলে ব্যাপারটা একটু দেখে নিই, কোন রশ্মিগুলোকে তুমি আঁকবে। সেক্ষেত্রে বেসিক্যালি 3টে রশ্মি আঁকলে বা মিনিমাম 2টো রশ্মি আঁকলেই কাজ হয়ে যায়, প্রতিবিম্বর অবস্থান বোঝানো হয়ে যায়। তো কোন রশ্মিগুলোকে আঁকবে সেগুলোকে বোঝানোর জন্য আমি ফার্স্ট আগে একটু ব্যাপারটাকে একটু বুঝিয়ে নিই, যে ধরো এই যদি একটা উত্তল লেন্স হয়, আলো যখন উত্তল লেন্সের ওপর এসে পড়ে সেখানে দুটো তলে দুবার প্রতিসরণ হয়। মানে প্রথম তল হচ্ছে এটা, সেখানে উলম্ব এই পয়েন্টে এটা, তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তার ফলে আলোটা অবিলম্বের দিকে বেঁকে আসলো। এরপর আবার ও এখানটায় অবিলম্বে, তারপরও কি আবার ঘন থেকে লঘুতে বেরোচ্ছে, ফলে অবিলম্ব থেকে দূরে সরে গেল, তাহলে ডিরেকশনটা এরকম হয়ে গেল। তা আলোকরশ্মি দুবার প্রতিসরণ হচ্ছে, কিন্তু একটু আগেই আমি দেখিয়েছিলাম যে এই যে লেন্সের প্রধান অক্ষ এবং লেন্সের প্রান্তবিন্দু থেকে যে লাইনটা এসে এখানে একটা আলোক কেন্দ্র তৈরি করেছে, সেই যে লাইনটা উলম্ব লাইনটা, এই উলম্ব লাইনটাকে গেস করে আমি সমস্ত ছবিগুলোতে আঁকবো। অর্থাৎ এখানে দুবার প্রতিসরণ হলেও আমি এখানে ছবির মধ্যে সেই দুটো প্রতিসরণ দেখাবো না, কারণ তাহলে আমার আঁকতে অনেকটাই অসুবিধা হবে। সেক্ষেত্রে আমি কি করব, একটা আলোকরশ্মি এসেছে এরমভাবেই আসছিল, এবং সেটাকে আমি সোজাসুজি এইখানে নিয়ে আসবো, এবং প্রতিসরণ হয়ে আলোটা এইভাবে বেঁকে গেছিলো, এখন ওইভাবেই মেঘছে, যেন মনে হচ্ছে এই লাইনটার রেসপেক্টে আমি হিসাবটা করছি। বাস্তবে কিন্তু তা হচ্ছে না, এখানে দুটো প্রতিসরণ হচ্ছে, কিন্তু আমার আঁকার সুবিধার জন্য এই লাইনটাকে আমি বিস্তৃত করে এই স্ট্রেট লাইন পর্যন্ত নিয়ে যাব, এবং তারপর ওখান থেকে বেন্ডিং হয়েছে বলে দেখাবো, যাতে আমার আঁকতে সুবিধা হয়। ঠিক আছে, এই ব্যাপারটা জানার পর এবার যদি আমি এই ছবির মধ্যে ব্যাপারটাকে দেখি যে কোন কোন রশ্মিগুলোকে আঁকতে হয়। প্রথম যেটা আঁকবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে একটা রশ্মি আঁকবে, প্রধান অক্ষের সমান্তরাল করে, এবং সেই রশ্মিটা প্রতিসরণের পর অলওয়েজ ওই লেন্সের ফোকাস দিয়ে যাবে, যেটা একটু আগে আমরা দেখেছিলাম। তাহলে ফোকাস যদি এই পয়েন্ট হয়, তাহলে আলোক রশ্মিটা প্রতিসরণের পর এই ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আর কোন রশ্মি আঁকবো? সেকেন্ড, আমি বলেইছি আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা অবস্থান যে বরাবর যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে তার কোনো প্রকারের কোনো প্রতিসরণ হয়ে বেঁকে যাওয়ার কোনো ব্যাপার ঘটে না, একদম স্ট্রেট লাইনে মুভ করে যায়। অর্থাৎ আলোক কেন্দ্র বরাবর আমি একটা আলোক রশ্মিকে ড্র করব, এরকমভাবে ড্র করলাম, এবং সেটি প্রতিসরণ হয়ে স্ট্রেট বেরিয়ে গেল। এখন এই পয়েন্টেই তাহলে বুঝতে পারছি প্রতিবিম্বটা সৃষ্টি হবে, কারণ আপতিত আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর এই পয়েন্টে গিয়েই মিট করলো। তাহলে মিনিমাম দুটো আলোক রশ্মি আঁকলেই আমরা প্রতিবিম্বের অবস্থান সূচিত করা সম্ভব। এবার যদি আরও আরেকটা রশ্মি আঁকতে চাও, সেক্ষেত্রে তৃতীয় যদি করতে চাও, সেই আলোক রশ্মিটাকে ওই লেন্সের দ্বিতীয় ফোকাস দিয়ে পাঠাবে, কিরকম? উত্তল লেন্সের ক্ষেত্রে যেমন ফোকাসটা এটা হচ্ছে প্রথম ফোকাস, প্রথম মুখ্য ফোকাস। আমি বলেইছি উত্তল লেন্সের দুটো ফোকাস থাকে, অবতল লেন্সেরও থাকে।
এখন দ্বিতীয় মুখ্য ফোকাস যেটা, সেটা এরকম জায়গায় আছে, যেটাকে আমরা উত্তল লেন্সের ফোকাসের ক্ষেত্রে অতটা গুরুত্ব দিই না। আমি এবারে যে রশ্মিটা আঁকবো সেটাই দ্বিতীয় ফোকাস বরাবর। তাহলে এই রশ্মিটা যদি এরকমভাবে যায়, ফোকাস বরাবর যায়, তাহলে প্রতিসরণের পর এটা আবার প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিষ্ঠিত হবে। যেমন সমান্তরালভাবে এসছিল, যাওয়ার পর ফোকাস দিয়ে গেছে, এখানে তার উল্টোটা, ফোকাস দিয়ে এসছে, তাই প্রতিসরণের পর সমান্তরালভাবে যাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে, সেরকমভাবে করলাম। তাহলে তিনটে রশ্মি যদি দেখাতে হয় তাহলে এরমভাবে তিনটে রশ্মিকে তোমরা চুজ করে নেবে। এবার বস্তু যেখানে তৈরি হচ্ছে, তাহলে আলোক কেন্দ্র থেকে, লেন্সের আলোক কেন্দ্র থেকে সেই দূরত্বটাকে তুমি বস্তু দূরত্ব দিয়ে বলবে, এবং সেটাকে তুমি কি দিয়ে, মানে সাইন কনভেনশন দিলে কি হবে, নেগেটিভ হবে। বুঝতে পারছো উত্তল লেন্সের ক্ষেত্রে যে বস্তু যেহেতু বাঁ দিকে আছে, লেন্স যেহেতু ডান দিকে আছে, তাই আলোক রশ্মি যেদিকে আপতিত হচ্ছে তার বিপরীত দিকে দৈর্ঘ্য মাপছ, তাই এটাকে নেগেটিভ ইউ লিখতে পারো। ঠিক একই রকমভাবে যদি আলো যেদিকে প্রতিবিম্ব দূরত্ব যদি করতে হয়, তাহলে লেন্সের ওই আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের অবস্থান পর্যন্ত দূরত্বটাকে প্রতিবিম্ব দূরত্ব বলবো, এবং এটাকে ভি দিয়ে ডিনোট করবো, এবং বুঝতেই পারছি এটা আপতিত আলোর দিকে, তাই এটাকে পজিটিভ দিয়ে বললাম। তাহলে এখানে আরেকটা দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য সেটাও আছে। তাহলে ইউ, ভি এবং এফ এদের মধ্যে একটা রিলেশন হয়, যেটা আমি এখন প্রমাণ করে দেখাবো। 1/v - 1/u = 1/f, এবং এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এখন আমি দেখব যে উত্তল লেন্সের জন্য যে প্রমাণ 1/v - 1/u = 1/f, যেখানে ইউ হলো বস্তু দূরত্ব, ভি হলো প্রতিবিম্ব দূরত্ব, এবং এফ হলো ফোকাস দৈর্ঘ্য। এবার এই তিনটের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব। তো ফার্স্টেই আমি বস্তুটাকে বাইরে কোনো একটা অবস্থানে বসিয়ে দিই, এবং সেখান থেকে আমি একটি আলোক রশ্মি আঁকি যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এবং সেটা প্রতিসরণের পর ফোকাস দিয়ে অতিক্রম করলো, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি ফোকাস ধরে নিচ্ছি। আচ্ছা, আরেকটি রশ্মি যেটা আলোক কেন্দ্র বরাবর যাচ্ছে, এবং সেটি প্রতিসরণের পর সেই বরাবরই স্ট্রেট চলে যাবে, এবং সে মিট করলো এরকম একটা জায়গায়, অর্থাৎ প্রতিবিম্ব সৃষ্টি হলো এইখানে। ওকে, আমার এই দুটো রশ্মি আঁকলেই প্রমাণ করা সম্ভব হবে, আর আঁকার দরকার নেই, তিনটে আঁকার দরকার নেই। তো এখানে আমি নামকরণ করে দিই, বস্তু যেহেতু এটার নাম বলছি এ বি, এবং এরই প্রতিবিম্ব এখানে সৃষ্টি হলো, দেখতে পাচ্ছি উল্টো হলো। তো উল্টো আর সোজা এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে বলছি, সদ্বিম্ব অসদ্বিম্বর জায়গায়। তাহলে এখানে আমি এটাকে এ ড্যাশড বললাম, এটাকে বি ড্যাশড বললাম, বুঝতেই পাচ্ছি এ অর্থাৎ নিচের অবস্থানটা এখানে ওপরে চলে এসছে, বিটা নিচে চলে গেছে, তাই বি ড্যাশড এ ড্যাশড। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, তাই ও দিয়ে ডিনোট করলাম। এই পয়েন্টটাকে আমি পি দিয়ে ডিনোট করলাম। ওকে, তাহলে এখানে আমরা উপপাদ্যের মতন প্রমাণ করব। দেখো কিভাবে করা যায়। দেখতে পাচ্ছি এখানে ট্রায়াঙ্গেল এ বি অ্যান্ড ও, ট্রায়াঙ্গেল এ বি অ্যান্ড ও, ঠিক আছে, এবং আরেকটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ও এ ড্যাশড বি ড্যাশড, এরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ও এ ড্যাশড বি ড্যাশড। এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো বিপরীত, পরস্পর বিপরীত কোণ আছে যারা পরস্পর সমান, এবং দেখো এই কোণ দুটো 90 ডিগ্রি, এবং এদের একটা দেখতে পাচ্ছি যে সাধারণ বাহু আছে, বা আরও দুটো কোণ নিয়ে আমি কনসিডার করলে এ এ এস বা এ এ এ ইত্যাদির মাধ্যমে আমি বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেল সদৃশ্য। যেহেতু এরা সদৃশ্য হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এ বি বাই এ ড্যাশড বি ড্যাশড ইজ ইকুয়ালস টু এখানে ও এ বাই ও এ ড্যাশড, বোঝা যাচ্ছে, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এই পুরো ও এ ড্যাশড। ঠিক আছে, একই রকমভাবে এখানে আরও দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা মানে ও পি এফ, এই ট্রায়াঙ্গেলটা ও পি এফ, এবং ঠিক একই রকমভাবে এফ এ ড্যাশড বি ড্যাশড, এফ এ ড্যাশড বি ড্যাশড, এই দুটো ট্রায়াঙ্গেলও একই রকমভাবে সদৃশ্য, এবং যেহেতু সদৃশ্য তাই এটা ক্ষেত্রে আমি বলতে পারি ওপি ডিভাইডেড বাই এ ড্যাশড বি ড্যাশড ইজ ইকুয়ালস টু ও এফ ডিভাইডেড বাই এফ এ ড্যাশড। এখন দেখো এই ওপি
আর এবি দুটোই সেম সাইজ, কারণ এখানে এই যে রশ্মিটা সেটা সমান্তরালভাবে গেছে ও এর সঙ্গে বা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, তাহলে ওপি আর এবির হাইট দুটো সমান। তাহলে ওপির জায়গায় আমি লিখে দিতে পারি এবি বাই এ ড্যাশড পি ড্যাশড দ্যাট ইজ ইকুয়ালস টু ও এফ বাই এফ এ ড্যাশড। তাহলে এখানে এই 1 নাম্বার আর এটাকে যদি 2 নাম্বার বলি, এই দুটোর মধ্যে যদি তুলনা করো তাহলে দেখতে পাচ্ছ দুটোতেই এ বি বাই এ ড্যাশড বি ড্যাশড আছে। তাহলে আমি বলতে পারি ও এ বাই ও এ ড্যাশড ইজ ইকুয়ালস টু ও এফ বাই এফ এ ড্যাশড, এটা বলতে পারি। তাহলে ও এ বলতে হচ্ছে বস্তু দূরত্ব, দেখতে পাচ্ছি ও এ বলতে বস্তু দূরত্ব, এটাকে আমরা লিখতে পারি কি মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ। ও এ ড্যাশড বলতে এই পুরো দূরত্বটা, এটা হচ্ছে প্লাস ভি, তাহলে প্লাস ভি। ও এফ বলতে এইটুকুনি, সেটা হচ্ছে প্লাস এফ, ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান। এফ এ ড্যাশড হচ্ছে এইটুকুনি দূরত্ব, অর্থাৎ এই টোটালটার থেকে ও এফটাকে বিয়োগ করে দিলেই আমার পেয়ে যাচ্ছি এইটুকুনিটা। তাহলে সেটা কি হচ্ছে, টোটাল মানে হচ্ছে ভি মাইনাস এফ, এটা করলেই তাহলে এটা লিখতে পারি ভি মাইনাস এফ। এবার এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলে হচ্ছে মাইনাস ইউ ভি প্লাস ইউ এফ ইকুয়ালস টু ভি এফ। এবার এই পুরো বিষয়টাকে বোথ সাইডকে ইউ ভি অ্যান্ড এফ দিয়ে ডিভাইড করলে, ইউ ভি অ্যান্ড এফ দিয়ে মানে 1 ইউ ভি এফ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে মাইনাস 1 বাই এফ প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই ইউ না, ওটা হয়ে যাচ্ছে 1 বাই ভি ইকুয়ালস টু 1 বাই ইউ। তাহলে এটার থেকেই আমরা পাচ্ছি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। আমার এই প্রুফটা হয়ে গেল। তাহলে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যেকার যে সম্পর্ক উত্তল লেন্স বা লেন্সের জন্য, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল এবং এটা পরীক্ষায় কিন্তু আসে। তাহলে এই ব্যাপারটা প্রমাণ হয়ে যাওয়ার পর তুমি এর ওপর অনেক অঙ্ক করতে পারবে, অনায়াসে করতে পারবে। এবং কিছু অঙ্ক জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে ধরো এরকম টাইপের অঙ্ক দিতে পারে যে বস্তু ইউ ধরো বলে দিল যে 2f দূরত্বে আছে, 2f দূরত্বে, এবং সেটা বললো মাইনাস 2f দূরত্বে। কারণ আমি যদি লেন্সটাকে আঁকি তাহলে আমি যদি লেন্সটাকে আঁকি তারপর এটা যদি ফোকাস দৈর্ঘ্য হয়, অবশ্যই প্রথম ফোকাস, এটা হচ্ছে সেকেন্ডটা, এরকম জায়গায় আছে, অর্থাৎ 2f এরকম ডিস্টেন্সে। এবং আমরা জানি এই জায়গায় বক্রতা কেন্দ্র হয়, যেটা আমরা r ইকুয়ালস টু 2f হয়, স্মল f দিয়ে যদি বলি, মানে বক্রতা ব্যাসার্ধ ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণের সঙ্গে সমান হয়। তো এরকম জায়গায় যদি আমি একটা বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কেমন হবে দেখতে, সমস্ত কিছু জানতে চাইলো। তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে ফার্স্ট যদি আমি প্রমাণ করে দেখে নিতে চাই, তারপর ছবিটা আঁকবো। তাহলে দেখি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ, এই ফর্মুলা থেকে 1 বাই ভিটাই তো বার করব, ইউ যেহেতু এখানে মাইনাস 2f, 1 বাই এফটাকে পজিটিভ লিখবো কারণ আমি প্রথম ফোকাস দৈর্ঘ্য এটাকে নিচ্ছি, তাই প্লাস এফ। যেহেতু ইউটা ছিল নেগেটিভ ডিরেকশানে তাই এটাকে আমি নেগেটিভ দিয়ে লিখেছি। তাহলে 1 বাই ভি ইকুয়ালস টু কী হচ্ছে 1 বাই এফ, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছিল, এটা এদিকে গিয়ে এটা মাইনাস আবার হয়ে যাবে। তাহলে 2f না 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2f, এটা হচ্ছে তাহলে 1 বাই 2f, অর্থাৎ v ইকুয়ালস টু প্লাস 2f, অর্থাৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে ডান দিকে, কারণ পজিটিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ ডান দিকে সৃষ্টি হবে। এবং বস্তু যে দূরত্বে আছে প্রতিবিম্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে ঠিক সমান দূরত্বেই থাকবে, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা দেখি তাহলে ছবিটা আঁকি এবার। তাহলে ছবিটা যখন আঁকবো সেক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে একটা রশ্মি আঁকবো, যেটা প্রতিসরণের পর ফোকাস দিয়ে গেল, এবং আরেকটা আঁকলাম সেটা ফোকাস দিয়েও আঁকতে পারি বা আলোক কেন্দ্র বরাবরও আঁকতে পারি, দুটো অপশানই আমার এখানে খোলা আছে। তো আমি আলোক কেন্দ্র দিয়ে আঁকছি, তাহলে এটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, এইখানে তৈরি হলো, এই হয়ে গেল ওর প্রতিবিম্বের অবস্থান। এবং দেখতে পাচ্ছি এটা প্রায় ফোকাসের দ্বিগুণ দূরত্বেই আছে। তো এখান থেকে কি কি জিনিস বোঝা গেল? প্রথম বোঝা গেল বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে নয়, তার বিপরীত দিকে আছে। যদি এরকম হয়
তাহলে সেই প্রতিবিম্বকে সৎ প্রতিবিম্ব বলা হয় বা সদ্বিম্ব বলা হবে। মানে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব যদি সেই দিকেই তৈরি হয়েছে এরকম ঘটনা ঘটে তাহলে সেই প্রতিবিম্বকে অসৎ প্রতিবিম্ব বলে, এবং তার বিপরীত দিকে যদি হয়, লেন্সের ক্ষেত্রে যদি বিপরীত দিকে হয় তাহলে তাকে সৎ প্রতিবিম্ব হবে। অর্থাৎ একে পর্দায় ধরা যাবে, পর্দায় ধরা যাবে বা কোনো একটা জায়গার উপর ফেলা যাবে। 1 নাম্বার উল্টো হবে, সেকেন্ড উল্টো হবে অর্থাৎ অবশীর্ষ হবে, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অবশীর্ষ হবে, অর্থাৎ বস্তু যেরকম আছে তার উল্টো। এই ক্যারেক্টারগুলো থাকবে। এবার আকারে ওটা ছোট হবে না বড় হবে সেটা জানতে হলে আমাকে দেখতে হবে বিবর্ধন কত হয়। লেন্সের ক্ষেত্রে বিবর্ধনের ফর্মুলা মনে রাখবে m = v/u হয়, এবং m মানে হচ্ছে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। এবার দেখি এক্ষেত্রে সেটা কি হচ্ছে। তাহলে m দ্যাট ইজ ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, সেক্ষেত্রে সেটাই হচ্ছে কি v/u। তাহলে v কত এখানে বেরিয়েছে +2f, u কত হচ্ছে -2f, তাহলে দেখতে পাচ্ছি কি -1, অর্থাৎ ইমেজ ইকুয়ালস টু মাইনাস অবজেক্ট, মানে অবজেক্ট যেদিকে আছে ইমেজ তার বিপরীত দিকে আছে, এটা তারই প্রমাণ দিচ্ছে। এবং অবজেক্টের যেটা হাইট ইমেজেরও সেটাই হাইট, অর্থাৎ এটাই প্রমাণ করছে বস্তু যত দূরে আছে প্রতিবিম্ব ঠিক তত দূরেই তৈরি হয়েছে, তার জন্যই দুটোরই হাইট সমান সমান হচ্ছে। তাহলে এবার বস্তুর অবস্থান 2f এ না বলে অন্য যে কোনো অবস্থানে যদি বলে তাহলে তোমরা এইভাবেই ফর্মুলার মাধ্যমে প্রুফ করে দিতে পারবে যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, প্রতিবিম্বের আকার কেমন হবে, সেটা সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে, সমস্ত কিছু, এবং এর ওপরই অঙ্ক দেওয়া হয়। তাই অঙ্কগুলো করতে নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না। এবার আমি লেন্স মেকার্স ফর্মুলাটাকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য। লেন্স মেকার্স ফর্মুলা কি ব্যাপারটা, মানে ধরো তুমি চোখ দেখাতে কোনো ডাক্তারের কাছে গেলে এবং সেই ডাক্তারবাবু একটা চশমা দিল যার পাওয়ার একটা আছে, তো এই পাওয়ারের চশমা পড়তে গেলে তোমাকে ওই চশমাটা বানাতে কাউকে দিতে হবে। সেই দোকানদার যে বানাবে, সে যে যন্ত্রের সাহায্যে বানাবে, সেখানে সে যে জিনিসগুলোকে মাথায় রেখে বানাবে সেটাই হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা। লেন্স যে বানাচ্ছে তার জন্য যে ডেটাগুলো থাকা প্রয়োজন এবং যার সাহায্যে ও লেন্সটাকে বানাতে পারবে সেগুলো সম্পর্কে বলবো। দেখি, লেন্স মেকার্স ফর্মুলা জানতে গেলে আমাকে ফার্স্ট আগে জেনে নিতে হবে যে জিনিসটা, যে একটা গোলীয় তল, এটা একটা গোলীয় তল ধরলাম, এই গোলীয় তলটা এরকম টাইপের, মানে এটা ধরো কাঁচের তৈরি বাট লেন্স নয়, কমপ্লিটলি একটা লেন্স নয়, বাট একটা সারফেস যেটা একটা গোলকের অংশ, দেখে বোঝা যাচ্ছে এটা একটা গোলকের অংশ, এরকম একটা গোলক তার অংশ, এটা হচ্ছে তার সেন্টার এবং এটা হবে তার রেডিয়াস অফ কার্ভেচার আর। এবার এই গোলীয় তল সে যখন কোনো আলোকে প্রতিসরণ ঘটায় সেক্ষেত্রে কোনো বস্তুর জন্য তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় তার একটা ফর্মুলা আছে। ধরলাম এইখানে বস্তুটা আছে এবং যেটা ধরলাম ইউ দূরত্বে আছে, এবং তার ফলে প্রতিসরণের পর ধরো প্রতিবিম্বটা এরকম জায়গায় কোনো একটা জায়গায় সৃষ্টি হয় এবং সেই প্রতিবিম্বের অবস্থানটা ধরো ভি বললাম। তাহলে সেক্ষেত্রে এটা মনে রাখবে যে এই যে মিডিয়ামটা সেটার একটা প্রতিসরাঙ্ক আছে, সেটাকে ধরলাম μ2, আর বাইরে যেখানে থেকে বস্তুটা আছে, যেখান থেকে আলোটা যাচ্ছে সেটাকে μ1 বললাম। তাহলে এটা হয় μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r। এটা হয় একটা ফর্মুলা, যেটা একটা গোলীয় তলের জন্য প্রতিসরণ ঘটলে আলোর তার জন্য ফর্মুলা। এটা কিন্তু লেন্স মেকার্স ফর্মুলা নয়, এটার সাহায্যে আমি লেন্স মেকার্স ফর্মুলা তৈরি করব। তো এই ফর্মুলাটা জেনে নিলাম, এবার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে, আমি এই জায়গাটাকে একটু 1 মিনিট দেখাচ্ছি। এই যে লেন্সটা আছে এটা একটু মুছে নিয়ে নিচে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই যে লেন্সটা আছে, এই লেন্সের এইটা হচ্ছে 1 নম্বর গোলীয় তল, এটাকে 2 নম্বর গোলীয় তল। তো আমি 1 নম্বর গোলীয় তলটাকে নিয়ে যদি আমি ভাবি, ঠিক আছে, এই হচ্ছে 1 নম্বর গোলীয় তল, এটাকে নিয়ে ভাবছি আমি। যখন ভাবছি তখন আমি 2 নম্বর তলটাকে কিন্তু কনসিডার করছি না, ওই মুহূর্তের জন্য করছি না। এখন এই কাঁচের
তৈরি এইটার আমি প্রতিসরাঙ্ক ধরলাম μ2 এবং বাইরের মিডিয়ামটার μ1 বলে নিলাম। এবার বস্তু আছে এই প্রধান অক্ষের ওপর, ধরো এই জায়গায় আছে। এখন একটি আলোক রশ্মি গেল 1 নম্বর তলে প্রতিসরণের পর ধরো এই জায়গায় প্রতিবিম্ব সৃষ্টি করছে, ঠিক আছে। এইটা হচ্ছে ইমেজের পজিশন, এটা অবজেক্টের পজিশন। এখন বস্তুত মানে এই জায়গায় কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে না, কারণ আলোক রশ্মি কিন্তু দ্বিতীয় তলে প্রতিসরণ আবার ঘটবে এবং তারপর সে একটু বেঁকে গিয়ে এরকম জায়গায় ফাইনালি প্রতিবিম্বর সৃষ্টি করবে। কিন্তু আমি বলছি কি, আমি শুধুমাত্র 1 নম্বর তলের কথাই ভাবছি, আমি 2 নম্বর তলের জন্য কি ঘটবে সেটা নিয়ে ভাবছি না, তাই আমি ওটা এখন বাদ দিলাম, শুধু 1 নম্বরের জন্য ভাবছি। তাহলে বস্তুর অবস্থান আলোক কেন্দ্র রেসপেক্টে ধরলাম ইউ অবস্থান এবং এই দূরত্বটা সেটাকে বললাম v1, ঠিক আছে। আমি যখন 1 নম্বর তল নিয়েই ভাবছি, অন্য কোনো তল নয়, 2 নম্বর নিয়ে ভাবছি না, তাহলে তার জন্য যদি লিখি তাহলে এই ফর্মুলাটাকেই অ্যাপ্লাই করে দেখি কি হয়, μ2/v1। এখন তুমি বলবে যে স্যার μ2টা তো সেই এইটুকুনি জায়গায়, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্ব আইড্যাসটা যেখানে তৈরি করেছেন সেখানে তো বায়ু মাধ্যম আছে, সেটা তো μ1, তাহলে আপনাকে তো μ1 ধরতে হবে না। আমি কিন্তু 2 নম্বর তলটাকে কনসিডারই করছি না, আমি 1 নম্বর তলটাকে কনসিডার করে পুরো ব্যাপারটাকে ভাবছি এবং 1 নম্বর তলের ডান দিকে যে মিডিয়ামটা সেটা μ2 মিডিয়াম, তাহলে সেই হিসাবে বলছি তার সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই তার দূরত্বের জায়গায় আমি μ2 লিখছি, μ2/v1 লিখলাম, মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r1। r1 লিখছি কারণ 1 নম্বর তলের জন্য করলাম, ঠিক আছে। এবার আমি দেখব দ্বিতীয় নম্বর তলের জন্য, অর্থাৎ এই তলটার জন্য এবার ভাবছি। এবার দ্বিতীয় নম্বর তলের জন্য ফাইনালি যদি আমি দেখি প্রতিবিম্বটা এখানে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই অবস্থানে সৃষ্টি হচ্ছে। তাহলে বস্তু এখন কোনটা বলো তো? বস্তু কিন্তু এখন এটা, এই বস্তুটা নেই, এটা আর কিন্তু বস্তু নয়, বস্তু হয়ে গেছে এখন এটা। কারণ দ্বিতীয় তলের জন্য, দ্বিতীয় তলের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম তলে প্রতিসরণ হওয়ার পর যে জায়গায় প্রতিবিম্ব হচ্ছে অর্থাৎ আই ড্যাস্ট, সেই বস্তুটাই এখন দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করছে। মানে প্রথম তলের জন্য যেটা প্রতিবিম্ব সেটাই দ্বিতীয় তলের জন্য বস্তু হিসাবে গণ্য হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখব, দ্বিতীয় তলের জন্য μ2/v1 ইকুয়ালস টু μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই r2। এবার এখানে μ1/v হয়েছে কেন? দেখো μ1/v হচ্ছে এটা ফাইনালি যেখানে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, সেই মিডিয়ামটা এই মিডিয়ামটা সেটা μ1 এবং সেইখানেই প্রতিবিম্ব তৈরি হয়েছে ফাইনাল ইমেজটা, অর্থাৎ এটাকে আমি μ1 দিয়ে লিখবো ফাইনালি। আচ্ছা, বস্তু কোথায় আছে? বস্তু যখন আমি ভাবছি তখন কিন্তু প্রথম তলের জন্য যেখানে প্রতিবিম্ব তৈরি হয়েছিল অর্থাৎ আই ড্যাস্ট, এবং সেটা μ2 তলকে কনসিডার করেছিলাম, তখন তো আমি 2 নম্বর তলটাকে ধরিনি, তখন ধরে নিয়েছিলাম ডান দিকের মিডিয়ামটা পুরোটাই μ2 আছে। তাহলে সেই হিসাবে বস্তু আছে μ2 মিডিয়ামে ধরে নিচ্ছি, তাহলে সেই হিসাবে আমি μ2/v1 লিখলাম, বস্তু দূরত্ব v1 এবং μ2, ঠিক আছে। তারপর এটা হলো ব্যাপারটা, ঠিক আছে। এবার দেখো v1টা কোন দিকে আছে, v1টা আচ্ছা আলোক রশ্মির ডিরেকশন যদি আমি বলে দিই, আলোক রশ্মির ডিরেকশন এই ডিরেকশানে এবং ফাইনালি এই ডিরেকশানে গেল। আচ্ছা দেখো এখানে v1 যেটা আছে সেই রেসপেক্টে বস্তু যাচ্ছে কোন দিকে, এখন বস্তু আছে এখানে, তার মানে আলোক রশ্মির ডিরেকশনের অপোজিট দিকে কিন্তু হিসাব হচ্ছে এখানে, কারণ আলোক রশ্মি এখন বস্তু এটা সেই রেসপেক্টে কনসিডার করছি আমি, তাহলে আলো এই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে সেই হিসাবে এটাকে আমার কি করা উচিত ছিল, -v1, তাহলে সেই হিসাবে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। এবার এই দুটোকে যদি আমি কনসিডার করে ক্যালকুলেশন করি, 1/v minus 1/u equals to μ2 minus μ1 divided by μ1 to 1/r2 minus 1/r1। এবার এইখান থেকে দেখতে পাচ্ছ 1/v minus 1/u equals to μ2 minus μ1 by μ1, এটাকে আমি লিখতে পারি μ2 by μ1 minus 1/r2 minus 1/r1। এবার এই 1/v minus 1/u equals to 1/f অলরেডি আমার প্রমাণ হয়ে গেছে,
তাহলে সেই অনুযায়ী যদি আমি বসাই তাহলে 1/f ইকুয়ালস টু μ2/μ1, অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, বাইরের মাধ্যমটাকে যদি আমি সেটা ধরে নিই, তাহলে তার সাপেক্ষে এই লেন্সের কাঁচের প্রতিসারাঙ্ক সেটাই হবে μ2/μ1। সেটাকে আমি এরমভাবেও লিখতে পারি, বা আমি বাইরের মাধ্যমটাকে যদি শূন্য মাধ্যম ধরে নিই বা বায়ু মাধ্যম ধরে নিই, তাহলে ওইটাকে আমি 1টাকে 0 লিখেও ভাবতে পারি। তার মানে এটা কাঁচের পরম প্রতিসারাঙ্ক আকারেও লিখতে পারি, তাহলে সেভাবেও ভাবতে পারি। তা আমি লিখছি না, আমি এটাকে μ2/μ1 দিয়েই লিখছি। কেউ চাইলে এটাকে শুধু μ-1 লিখতে পারতো, ঠিক আছে। তাহলে এটা 1/r2 - 1/r1। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, যেটা ফোকাস দৈর্ঘ্য দিয়ে ফর্মুলাটা তৈরি হলো, এটাই হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা। আমি যদি একটু ভালো করে এখানে লিখি 1/f ইকুয়ালস টু μ2/μ1 - 1/r2 - 1/r1, তাহলে ফর্মুলাটা এটাই হলো লেন্স মেকার্স ফর্মুলা। এবার এটাকে কেন লেন্স মেকার্স ফর্মুলা বলে সেটা যদি দেখো বুঝতেই পারবে। দেখো এখানে লেন্স যে বানাচ্ছে তার কাছে পাওয়ার জানা আছে, সে যে যার চোখে পাওয়ার এসছে তার পাওয়ারটা সে দেখেছে। তো ধরলাম তার পাওয়ার হচ্ছে +2 ডায়োপ্টার, পাওয়ারকে ডায়োপ্টার এককে প্রকাশ করা হয়। এখন ডায়োপ্টার, আচ্ছা পাওয়ারের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, সেটা তাহলে একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে P ইকুয়ালস টু 100/f। এফটা যদি সেন্টিমিটার এককে হয় তাহলে 100/f, আর নয়তো P ইকুয়ালস টু 1/f, এফটা যদি মিটার এককে হয়। মানে ধরো ফোকাস দৈর্ঘ্য বললো যে 50 সেন্টিমিটার, তাহলে তার পাওয়ার হয়ে যাবে 2 ডায়োপ্টার। কি করে হলো? কারণ 50 সেন্টিমিটার যখনই বলছে, তার মানে তখন ওপরে 100/50 দিয়ে আমি ভাগ করছি, করে আমি ডায়োপ্টার পাচ্ছি, সেটা হচ্ছে +2 ডায়োপ্টার। এবার যদি 50 সেন্টিমিটারকে তুমি মিটারে ট্রান্সফার করো তাহলে কি হয়ে যাচ্ছে? ওটাকে তাহলে দেখতেই পাচ্ছ 0.5 হয়ে যাচ্ছে। তার জন্য 1 দিয়ে তখন ডিভাইড করবো, 1/0.5, তার মানে কি হবে? 2 হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। সেই কারণে যদি মিটার বা সেন্টিমিটারে ইউনিটগুলো হয়, তার উপর ভিত্তি করে 100 বা 1 এর রেসপেক্টে হিসাব হয়। তাহলে ফোকাসের সঙ্গে পাওয়ারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এবং ফর্মুলাটা হচ্ছে P ইকুয়ালস টু 1/f ইন মিটার বা 100/f ইন সেন্টিমিটার। এবার ধরো পাওয়ারটা জানতে পারলো ওই ভদ্রলোক যে চশমাটা বানাবে। পাওয়ারটা জানার পরেই সে সেটাকে ফোকাসে ট্রান্সফার করে দিতে পারবে, যে কত ফোকাস দৈর্ঘ্যের লেন্স বানাতে হবে। এবার সেই অনুযায়ী ওই ভদ্রলোক তো কাঁচের লেন্স বানাবে ধরো, তাহলে μ2টা তার জানা, আশেপাশের মাধ্যমটাকে সে বায়ু মাধ্যম ধরে নিয়েই করবে, কারণ যে লোকটি পড়বে চশমা তার আশেপাশের মাধ্যমটা বায়ু মাধ্যমই থাকবে। তাহলে সেই হিসাবে μ1ও সে জানে। তাহলে তাকে কি ক্যালকুলেশন করতে হচ্ছে? তাকে R1 আর R2টাকে এমনভাবে হিসাব করে ক্যালকুলেট করে এমনভাবে বানাতে হবে যাতে 1/r2 - 1/r1 তার ওভারঅল ভ্যালু সেটা 1/f এর সঙ্গে সমান হয়। তাহলে তার পক্ষে বানানো অনেক সোজা হয়ে যাবে। তাহলে তাকে মেনলি হিসাব করতে হচ্ছে কি R1 আর R2-র ভ্যালু, এবং সেই হিসাবে এমনভাবে তৈরি করবে যাতে ফোকাসটা সেই একই রকমভাবে 2 ডায়োপ্টার হিসাবে যে দৈর্ঘ্যটা হওয়া উচিত, অর্থাৎ 50 সেন্টিমিটার, সেটা সমান হয়। এই কারণে ফোকাস দৈর্ঘ্যের এই যে ফর্মুলাটা, এটাকে লেন্স মেকার্স ফর্মুলা বলা হয়। ক্লিয়ার হলো? লেন্স মেকার্স ফর্মুলার প্রমাণটাও অনেক সময় দেয়, কিভাবে প্রমাণ করতে হয় সেগুলো দেখলে কোনো অসুবিধা নেই। তাহলে এই আজকে এই যে জায়গাটা বললাম, এই লেন্সের এই সমস্ত জায়গার মধ্যে কিছু প্রবলেম আছে, সেগুলো আমাকে একটু বলে নাও যদি অসুবিধা থাকে। যেখানে পাওয়ার সম্পর্ক তোমরা জানতে পারলে, কোনো অসুবিধা আছে এখনো পর্যন্ত? তারপর আমি একটা জায়গা বলবো। এখনো পর্যন্ত কোনো অসুবিধা? আচ্ছা, এবার আমি যে জায়গাটা এখন বলবো, যে অনেক সময় একটা প্রশ্ন দেয় যে একটা লেন্সকে যদি মাঝখান থেকে 2 টুকরো করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার ফোকাসের কি পরিবর্তন হবে? মানে ধরো এরকম 2টো টুকরো করে দেওয়া হয়েছে, এই টুকরোটার ফোকাস কত হবে, এই টুকরোটার ফোকাস কত হবে, সেটা বার করতে হবে। ধরে নাও যে এই লেন্সটার ফোকাস f, কি মনে হয় কি হবে? ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? কি কেন হবে না? কারণ একটু আগেই লেন্স মেকার্স ফর্মুলায় তোমরা দেখেছো μ2/μ1 - 1
ইন্টু 1/r1 মাইনাস 1/r2 বা 1/r2 মাইনাস r1, এটা কোনো ব্যাপারই নয়। কেউ যদি ভুল করে 1/r2 জায়গায় 1/r1 লিখে দাও তাতেও কিছু প্রবলেম নেই। কেন নেই সেটা বলে দিচ্ছি। এটাকে আমি এরকম ফর্মুলা দিয়ে দিলাম। এটা মানে আমরা জানি যেটা বড় তার থেকে ছোটটার বিয়োগ করতে হয়। তার কারণ এক্ষেত্রে মানে মিডিয়ামের ওপর ডিপেন্ড করে r1 r2-র ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে, সেই কারণে এই দুটো নিয়ে অতটা চিন্তার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এক্ষেত্রে ফোকাসগুলো একই থেকে যাচ্ছে, এরকম কেন হয়? তার কারণ হচ্ছে এখানে যে গলীয় তলগুলো আছে সেই গলীয় তলগুলো অর্ধেক হয়ে গেছে, আমি মানছি। তাহলে এক্ষেত্রে এই পুরো লেন্সের জন্য আলোটা যতটা ব্রাইট হতো, এখন অর্ধেক হয়ে যাওয়ার জন্য অতটা ব্রাইট হবে না, কারণ অল্প আলো যাবে, আগের অর্ধেক আলো পৌঁছাবে এই লেন্সের মধ্যে দিয়ে। এই ছোট্ট লেন্সটার মধ্যে দিয়ে আগের তুলনায় অর্ধেক আলো পাস করবে, তার ফলে আলোর ব্রাইটনেস কমে যাবে, স্বাভাবিক। কিন্তু ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে না, অর্থাৎ যেখানে আগে ফোকাস হচ্ছিল এখনও সেখানেই ফোকাস হবে। তার কারণ এই দুটোর ক্ষেত্রে এই তল যে দুটো আছে, 1 নম্বর আর 2 নম্বর তল, সেই দুটো তলের বক্রতা ব্যাসার্ধের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আগে যেরকম ছিল এর জন্য যদি r1, এর জন্য যদি r2 হয়, এখনও তাই আছে এবং তাদের লেন্থগুলো একই আছে। তার ফলে ফোকাস দৈর্ঘ্য কেন চেঞ্জ হবে? মিডিয়ামটাও তো চেঞ্জ হয়নি। হ্যাঁ, ব্রাইটনেসটা কম বেশি হবে, বাট ফোকাস দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হবে না। এই কারণে ফোকাস দৈর্ঘ্যে কিন্তু কোনো চেঞ্জ হয় না এক্ষেত্রে। কিন্তু যদি এই লেন্সটাকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে দেওয়া হয়, তার মানে যদি আমি বলি যে এই টুকরোটা, এর ফোকাস দৈর্ঘ্য কত হবে বলো তো? কে বলতে পারবে এই টুকরোটার ফোকাস দৈর্ঘ্য? এই টুকরোটার ফোকাস দৈর্ঘ্য কত হবে? একদম সহজে বলা যাবে। দেখো, এই ফর্মুলা থেকেই তুমি বলে দিতে পারবে। μ2/μ1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2 যদি লিখি 1/r2 মাইনাস 1/r1 এর জায়গায় আমি ইনফিনিটি লিখব, বা r1 না r2-র জায়গায় আমি ইনফিনিটি লিখব। কেন? কারণ এখানে এটা হচ্ছে r1 আর এইটার জন্য r2 যেটা, সেটা ইনফিনিটি হবে, কারণ এটা একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হলে সেক্ষেত্রে যে বৃত্তটা হবে সেটা অসীম বক্রতা ব্যাসার্ধের একটা বৃত্ত। তাহলে ইনফিনিটি দিয়ে ভাগ করলে এটা কি হচ্ছে? এটা টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভ্যালুটা সেটা আগের তুলনায় অর্ধেক হবে। বুঝতে পারছো? আগের তুলনায় অর্ধেক, কারণ আগে যে দূরত্বটা ছিল, আমি যদি এমনি লেন্সের কথা ভাবি, একটু ব্যাপারটা বোঝা দেখো। এই যে এমনি লেন্স, সেক্ষেত্রে দুটো গলীয় তল, সেটা বক্রতা ব্যাসার্ধ সমানই হয়, কিন্তু তাদের একটা যদি এই ডিরেকশনে হয় তাহলে আরেকটা তার অপোজিট ডিরেকশনে হয়। তাহলে একটাকে যদি আমি +r বলি, আরেকটাকে কি বলবো? -r বলবো। এবং সেই কারণে এই লেন্স মেকার ফর্মুলাতেই তুমি যদি বসাও তাহলে কি হবে? μ2/μ1 মাইনাস 1, এখানে 1/r2-র জায়গায় বসবে 1/r, আর এই -r1 এর জায়গায় এটা কি হয়ে যাবে? 1 + 1/r। তার মানে কি হয়ে যাচ্ছে? 1/f ইকুয়ালস টু এই μ2/μ1 মাইনাস 1, এটাকে আমি কনস্ট্যান্ট কে বললাম, ইন্টু 2/r হচ্ছে। কিন্তু সেটাই এখন কি হয়ে যাচ্ছে? 1/f ইকুয়ালস টু সেই কনস্ট্যান্ট কে ইন্টু 1/r, কারণ একটার জন্য তো ইনফিনিটি হয়ে যাওয়ার জন্য 0 হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? আগের যা ফোকাস দৈর্ঘ্য তার অর্ধেক হয়ে যাচ্ছে না? ক্লিয়ার তো? এখানে দেখো ফোকাস দৈর্ঘ্য f যদি বলি, তাহলে f ইকুয়ালস টু কি হচ্ছে? r/2k হচ্ছে। আর এখানে সেটাই কি হচ্ছে? f ড্যাশ বলছি, f ড্যাশ ইকুয়ালস টু কি হচ্ছে? r/k হয়ে যাচ্ছে না? তাহলে ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? তাহলে আগে যদি এটা হয় তাহলে f ড্যাশ কি? f ড্যাশ হচ্ছে 2f, তার সঙ্গে সমান, তাই না? তাহলে এর ফোকাস দৈর্ঘ্য আগের যেটা ছিল তার দ্বিগুণ হয়ে গেল। ক্লিয়ার হলো? কোনো অসুবিধা হচ্ছে? এই জায়গাটাকুনি কোনো অসুবিধা আছে? ফোকাস দৈর্ঘ্য কেন এরকম হলো ব্যাপারটা বোঝা যাচ্ছে? কেউ কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখনই জিজ্ঞেস করে নাও, কোনো অসুবিধা থাকলে সেটাও বলে নাও। না, ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল। তাহলে এই কারণে ব্যাপারটা এরকম হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার যদি একটা প্রশ্ন করে যে একটা গোলক, আচ্ছা এটা কি লেন্সের মতন কাজ করে? এবার এই গোলকটার মেটেরিয়ালটা আমি বললাম এর মাঝখানে জল আছে, এটা কি লেন্সের মতন কাজ করবে না কাজ করবে না? হ্যাঁ, নিশ্চয়ই এটাও কাজ করবে, কারণ এখানেও এই গোলকটার দুটো গলীয় তল আছে এবং দুটোরই বক্রতা ব্যাসার্ধ সমান। এবং বুঝতেই পারছি 1/f ইকুয়ালস টু যদি আমি লিখি
μ2/μ1, সেখানে μ2 এর জায়গায় মিউ ওয়াটার বাই মিউ এয়ার লিখবো -1, আর এটা সিম্পলি 2/r হয়ে যাবে, কারণ দুটোরই বক্রতা ব্যাসার্ধ সমান, তাই এই কারণে 2/r হবে। তাহলে এটাও একটা লেন্সের মতন আচরণ করে। এবার যদি আমি একটু চেঞ্জ করে বলি যে এরকম একটা গোলক, কিন্তু সেটা বায়ু দিয়ে তৈরি এবং সেটা জলের তলায় আছে, তাহলে এটাও কি লেন্সের মতন কাজ করবে এবং সেই লেন্সটা কেমন লেন্স হবে, এই প্রশ্নটা করতে পারে। তাহলে কি করে বলবো? দেখো, এক্ষেত্রে এর ভেতরে জল আছে, বাইরে আছে বায়ু, তাহলে মিউ অফ ওয়াটার ডিভাইডেড বাই মিউ অফ এয়ার। তাহলে এমনি জানো তো তোমরা কার প্রতিসরাঙ্ক বেশি, জল না বাতাসের? এটা তো তোমরা জানো, বলো, অ্যান্সার দাও তাড়াতাড়ি, টাইম খুব অল্প। মিউ অফ ওয়াটার অ্যান্ড মিউ অফ এয়ার, কার প্রতিসরাঙ্কটা বেশি হবে? অফকোর্স মিউ অফ ওয়াটার এর প্রতিসরাঙ্কটা এয়ারের তুলনায় বেশি, তার মানে এটা গ্রেটার দেন, এই ওভারঅল এই জিনিসটা গ্রেটার দেন 1, ঠিক আছে তো? তাহলে যেহেতু এটা গ্রেটার দেন 1, তার মানে 1/f এটা যেটা, এটাও গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1, ক্লিয়ার হচ্ছে? এটাও পজিটিভ আর কি, অ্যাকচুয়ালি পজিটিভ হচ্ছে। এটা যেহেতু গ্রেটার দেন 1, তাহলে বিয়োগফলটা পজিটিভ, সেই অনুযায়ী ওভারঅল মাল্টিপ্লিকেশন সেটা পজিটিভ, অর্থাৎ এফ সেটা পজিটিভ। তাহলে ফোকাস যেহেতু পজিটিভ হলো, তার মানে ফোকাসটা কোন দিকে? এই ডিরেকশানে ফোকাস। তাহলে বস্তু যদি বাঁ দিকে থাকে, তার ডান দিকে যদি ফোকাস হয়, তাহলে প্রতিসরণের পর যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা এরকম জায়গায় কোনো একটা জায়গায় তৈরি হবে, অর্থাৎ সদ্বিম্ব তৈরি করবে এক্ষেত্রে, ঠিক আছে? তার মানে এটা একটা উত্তল লেন্সের মতন আচরণ করবে, ঠিক আছে? 1 মিনিট, এটা একটা উত্তল লেন্সের মতন আচরণ করবে, ওকে। কিন্তু বায়ু মাধ্যম, তার একটা বাবলস তৈরি করলাম, জলের তলায় এরকম একটা বাবলস তৈরি হয়েছে, সে কীরকম লেন্সের মতন আচরণ করবে? তাহলে একই রকমভাবে আমি বলতে পারি 1/f ইকুয়ালস টু মিউ অফ এয়ার ডিভাইডেড বাই মিউ অফ ওয়াটার, এটা হবে মিউ অফ ওয়াটার -1, এবার 2/r যা আছে আছে। এবার মিউ অফ ওয়াটার যেহেতু 1-এর থেকে বেশি এবং মিউ এয়ারের থেকে বেশি, তাহলে ওভারঅল এটা মিউ এয়ার বাই মিউ ওয়াটার এটা লেস দেন 1 হবে। যেহেতু লেস দেন 1, তার মানে ওভারঅল এই পার্টটা নেগেটিভ হলো, মানে 1/f সেটা নেগেটিভ, 1/f নেগেটিভ মানে ফোকাস সেটা নেগেটিভ, অর্থাৎ বস্তু যেদিকে আছে, বস্তু যদি এদিকে থাকে, প্রতিবিম্বটা মানে এই দিকেই ফোকাস দূরত্বটা হবে নেগেটিভ ফোকাস, যেহেতু এটাকেই আমি মুখ্য ফোকাস হিসাবে কাউন্ট করছি, তার মানে এটা অবতল লেন্সের মতন আচরণ করছে। অবতল লেন্সের ক্ষেত্রেই আমার মনে করে দেখো, এইরকম যদি একটা অবতল লেন্স হয়, সেক্ষেত্রে বস্তু এরমভাবে গেল, প্রতিসরণের পর অপসৃত হলো, এবং সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে তারা এই পয়েন্টে এসে মিলিত হয়, এবং আমরা বলেছিলাম যে ফোকাস দৈর্ঘ্য এক্ষেত্রে নেগেটিভ হয়, অর্থাৎ বস্তু যেদিকে আছে সেদিকেই প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। যদি সমান্তরাল আলোক রশ্মি হয় তাহলে সেদিকেই হচ্ছে, তার মানে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়। তাহলে এক্ষেত্রেও যদি জলের মধ্যে কোনো বাবলস তৈরি হয়, তারও ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হচ্ছে, এবং সেটা প্রমাণ করলাম আমরা। তো এই কারণে এই বায়ুর বাবলস এটা অবতল লেন্সের মতন আচরণ করবে, এবং এই কারণে এটাকে অপসারী লেন্সও বলা হয়। আর এই যে উত্তল লেন্সের মতন আচরণ করছে, কারণ বায়ু মাধ্যমের মধ্যে একটা ওয়াটার বাবলস আছে, তাহলে এটাকে অভিসারী লেন্সও বলা যেতে পারে। অর্থাৎ আলোক রশ্মি সমান্তরালভাবে আসার পর এটা প্রতিসরণ ঘটে একটা বিন্দুতে মিলিত হবে, কিন্তু এক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি পৌঁছানোর পর প্রতিসৃত হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে। ক্লিয়ার হলো যে এই ব্যাপারগুলোর ওপর কিন্তু প্রশ্ন আসে। তাহলে আজকে আমি ওভারঅল এই লেন্সের ওপর যে কনসেপ্টটা বললাম, সেই কনসেপ্টের ওপর অনেক কিছু প্রমাণও বললাম, সেই প্রমাণগুলো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, আর এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো বুঝলে, আর মেন যে ফর্মুলা 1/v - 1/u = 1/f, এর ওপরে একটা বা দুটো লেন্স দিয়ে অনেক সময় অঙ্ক দেয়, একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স, এরকমভাবে কম্বাইন্ড লেন্স করে একটা অঙ্ক দিতে পারে। তো সেই অঙ্কগুলোকে তোমরা একটু ট্রাই করবে। আর একটা জায়গা আমি একটু বলে নিই, সেটা বললে শেষ করে দেব, যে ধরো দুটো লেন্স আছে এবং তারা খুব কাছাকাছি পরস্পরের সংলগ্ন অবস্থায় আছে। একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1, আর একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য f2। তাহলে এই যে মিলিত অবস্থায় একটা সিস্টেম তৈরি করলো, এই সিস্টেমটার ওভারঅল ফোকাস যদি f হয়,
তাহলে আমরা বলতে পারি 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 হয়। বা যদি বলে যে এই মিলিত লেন্সের পাওয়ার কত হবে, তার মানে পাওয়ার বলতে আমি জানি 1/f এর কথাই জানতে চাইছে, দ্যাট ইজ 1/f1 প্লাস 1/f2। এটা ক্যালকুলেশন করলেই আমার, তারপর তাদের ওভারঅলটার অনন্যক নির্ণয় করলেই তাহলে এই ওভারঅল সিস্টেমটার, ওভারঅল কম্বিনেশনটার আমি পাওয়ার বার করে ফেলতে পারবো। কম্বাইনেশন অফ লেন্সের ওপরও কিন্তু অঙ্ক দিতে পারে। তাহলে বোঝা গেল ব্যাপারটা যে এই লেন্সের ওপর কী ধরনের প্রশ্ন হতে পারে আর কি কি তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে এই ব্যাপারটা দিয়েই আজকে শেষ করবো এই ভিডিওটা।